দুপুর গড়িয়ে বিকাল প্রায়, আশ্বিনের আকাশে সাদা মেঘের ভেলা। গত দুদিন ধরে তাপদাহ ছিল অনেক, তবে আজকে বাতাস কিছুটা শীতলতার ছোঁয়া। হয়তোবা বৃষ্টির আগমনী বার্তা নিয়ে ভেসে আসছে সোদামাটির গন্ধ। এমন সময় কলেজের গেট থেকে বের হয়ে আসলো বেলি, সাথে ওর বান্ধবী সেনা আর মিতুল। একটানা ক্লাস করে বেলি মাথা ব্যথা করছে। এখন রোদের আলো চোখে পড়ায় না চাইতো চোখ কুঁচকে ফেলল। দু বান্ধবী সেনা আর মিতুল আইসক্রিম কিনলেও বেলি মানা করে দিল। হঠাৎ মিতুল চেঁচিয়ে বলে, বেলি দেখ, অক্রভাইকে কি ড্রেসিং লাগছে আজকে। ইস, তোর কি কপাল, এমন একটা বর পেয়েছিস। আমার তো তাকে দেখলেই কেমন যেন ধাক ধাক লাগে। বেলি তাকিয়ে দেখে অর্ঘ্য বাইক থেকে নেমে ওদের দিকে এগিয়ে আসছে। কালো টি শার্টের সাথে ম্যাচিং জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস থাকা তাকে আসলে অসম্ভব স্মার্ট লাগছে। হাঁটার ভঙ্গি আর ব্যক্তিত্বে এমন কিছু রয়েছে যে অদূরে থেকেও শুধু তাকে চোখ পড়বে। কিন্তু বেলি কেন যেন ভালো লাগছে না এসব দেখে। মেয়েদের কলেজের সামনে এমন ফিটফাট হয়ে আসার কি দরকার? স্পেশালি মিতুলের আধিক্যতা দেখে বেলি না চাইতো মেজাজ খারাপ হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মিতুল কিছুটা এগিয়ে গিয়ে কেমন আদুরে ভাব নিয়ে কথা বলে। অর্ঘ্য সানগ্লাসটা খুলে পকেটে রাখে। মিতুলের দিকে তাকিয়ে স্বচ্ছ একটা হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম, আই এম ফাইন, হাউ আর ইউ মিতুল? শুরু হয়ে গেল ফটর ফটর ইংরেজি ছাড়া। সুযোগ পেলেই ভাব দেখাতে হবে, আর সামনে মেয়ে থাকলে তো মধু ঝরে কণ্ঠে দিয়ে। বেলি বিরক্ত নিয়ে বিড়বিড় করে, আমিও ভালো আছি ভাইয়া। আপনি সেদিন বলেছিলেন আমাকে কিছু নোট বুঝিয়ে দেবেন। কখন আপনাকে ফোন দেব যদি বলেন। ক্লাসে মন থাকে না 1 মিনিট, আর এখন ভাইয়ার কাছে পড়া বোঝার নাটক করছিস। সেনা যেন হাটে হাড়ি ভাঙল। মিতুল সেনার দিকে চোখ পাকে ইশারা দেয় চুপ থাকতে। আমতা আমতা করে বলে, ভাইয়া আপনি ওর কথা শুনবেন না, আপনি বুঝিয়ে দিলে আমি সত্যি খুব খুশি হব। কী রে বেলি, তুই কিছু বল। এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি কি বলবো? যে পড়া বোঝাবে যত্ন করে সেই বলুক। একরাশ বিরক্ত বেলির কণ্ঠে। ওদিকে অর্ঘ্য এমন ভাব করলো যেন বেলির কথা ওর কানেই যায়নি। মিতুল আর সেনার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কী কী সমস্যা আছে টপিক সিলেক্ট করে আমাকে কল দিও, আমি দুজনকে বুঝিয়ে দেব। আজ তাহলে আসি, মামা ওদের দুজনের পছন্দ মতো আইসক্রিম দাও। অর্ঘ্য মানিব্যাগ থেকে একটা চকচকে নোট বের করে লোকটার হাতে দেয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইউ আর সো সুইট। মিতুলের হাসি যেন ওর কানকে ছুঁয়েছে। আর এটা দেখে বেলি মেজাজ আরও বিগড়ে যায়। ও কিছু না বলে হন হন করে চলে যায়। সেনা বেলি রাগ বুঝতে পেরে মিতুলের হাতে চিমটি দেয়, চোখ চিপে ইশারায় দেয় আর কিছু না বলা। ভাইয়া আমরা আইসক্রিম নিয়েছি, বেলি কিছু খায়নি, আপনি ওকে বাসায় নিয়ে যান, নো প্রবলেম, আমি ওকে দেখছি। ইউ এনজয় দ্য আইসক্রিম। অর্ঘ্যদের কাছ থেকে বিদায় নিয়ে বাইকে যেয়ে বসে। বেলি তখন মুখ ভার করে দাঁড়িয়ে আছে। বাইকে ওঠার জন্য কি এখন স্পেশাল ইনভিটেশন দিতে হবে? ওরা বলার ধরনে যে স্পষ্টই ব্যঙ্গ ছিল সেটা বেলি বুঝতে পেরে আর জবাব দেয় না। চুপচাপ বাইকে উঠে বসে, এমনভাবে বসে যেন অর্ঘ্যর গায়ের সাথে ছোঁয়া না লাগে। লোকটা স্পর্শের সাথে এখনও যে ওর সখ্যতা গড়ে ওঠেনি। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক জায়গায় গর্ত, ধরে বসো না হলে পড়ে যাবে। বেলি তাও সেভাবে বসে আছে দেখে অর্ঘ্য বাইক স্টার্ট দেয়। ও যে কিছুটা যে রেগে আছে তা বেলি বেশ বুঝতে পারে। মানুষটা কি এখন আগের মতো আর দুর্বোধ্য লাগে না। কে জানে সে কি আগের মতোই আছে নাকি বেলি কিছুটা বদলে গেছে। আকাশের কোণে ছাই রঙের মেঘের আনাগোনা, বাতাসও যেন শীতল পরশ বুলিয়ে দিচ্ছিল। অনেকটা পথ ওরা কেউ কিচ্ছু বলল না। দুজনের মাঝে বলার মতো কোনো শব্দ সমাহার নেই, নেই কোনো প্রয়োজন। এ যেন নিজের বৃদ্ধে
মাঝে নিজেই গুটিয়ে পরিক্রম। অথচ ওদের নিস্তব্ধতায় যে ভাষা আছে সেটা আর কেউ না জানুক, বেলি জানে। অব্যক্ত উপলব্ধি এই 2 মাসে ওই বেশ ভালো হয়েছে। এমনিতে বর্ষাকালের পরে রাস্তার অবস্থা খুব খারাপ, তার উপর হঠাৎ একটা বাচ্চা দৌড়ে আসায় অর্ক দ্রুত ব্রেক করতে যায়, কিন্তু বেলি প্রস্তুত না থাকায় নিজেকে সামলাতে পারে না, ছিটকে গিয়ে পড়ে মাটিতে। অর্ক হেলমেট নামিয়ে এগিয়ে আসে, তাকিয়ে দেখে বেলি বেশ ভালো ব্যথা পেয়েছে। হাঁটুর সাইড চামড়া ছিলে গেছে, কোনোর পাশ দিয়েও বেশ খানিকটা কেটে গেছে। বেলির চোখ মুখ কুঁচকে বসে থাকে, নিজের থেকে উঠতেও পারছে না। অর্ককে আসতে দেখে ওর হাত বাড়িয়ে দেয়, কিন্তু অর্ক সামনে থেকে সব দেখেও যেন দেখলো না। কিছুটা দূরে যেয়ে চায়ের দোকানে ছোট্ট টুলে বসে। মামা, চা দাও তো। আর এই যে আপা বসে আছে তাকে 1 বোতল পানি দাও। এরপরে একটা সিগারেট ধরে মনের সুখে টান দিতে থাকে। এমনভাবে মোবাইল দেখছে যেন বেলি ওর ব্যথা পাওয়ার এই সব কিচ্ছু কোনো ম্যাটার করে না। অর্ককে ভাবে দেখে বেলির রাগে চোখ ফেটে জল আসছে। কেউ বুঝি এমন করে? কি হতো একটু হাতটা ধরে উঠালে? ও কি সারা জীবন এই হাতটা ধরে রাখতো নাকি? যত সব। আপা, এই নেন পানি, খান, ভালো লাগবো। আসেন, আমি আপনারে ধরি। আমি বলছি আমাকে ধরতে। বলছি পানি লাগবে, সরুন সামনে থেকে। অর্ক আর চোখে তাকিয়ে দেখে বেলি অনেক কষ্ট উঠে দাঁড়িয়েছে, হাত দিয়ে কাপড়ের ময়লা ঝাড়ছে। রাগ আর ক্ষোভে যে ওর চেহারা লাল হয়ে গেছে সেটা দেখে বাঁকা একটা হাসি দিয়ে বলে, এমন ছেঁড়া জামা আর গায়ে ময়লা লেগে থাকা কাউকে আমি বাইকে নিয়ে যাব না। হয় হাত পায়ে ময়লা পরিষ্কার করো, না হলে থাকো এখানে, আমি গেলাম। বেলি না চাইতো তাই করলো যা অর্ক বলেছে। এই একটা ব্যাপার ও বেশ ভালোভাবেই জানে। ওকে বলা প্রত্যেকটা কথা অর্ক শতভাগ সত্যি করে দেখায়, সেটা হোক না সর্বোচ্চ খারাপ কিছু। বাড়ি থেকে এখনও অনেকটা দূরে আছে ওরা। এখন অর্ক যদি আসলেই চলে যায় নির্ঘাত বড় সমস্যা পড়ে যাবে ও। দাঁড়িয়ে থাকলেও তো কষ্ট হচ্ছে, হেঁটে বাসা যাবে কি করে? এদিকে অর্ক আরামসে বসে চা খাচ্ছে, সিগারেট টানছে। কি একটা বদ অভ্যাস বানিয়েছে। বেলির সামনে আসলেই একটার পর একটা সিগারেট টানে, অথচ বাসায় কেউ সেটা বললেও বিশ্বাস করবে না যে তাদের এত ভালো ছেলে এমন বকাটেপনা করে। বেলি ঘুরিয়ে ঘুরিয়ে কাছে এসে বেঞ্চে বসে। এবারও অর্ক থেকে বেশ দূরত্ব বজায় রাখে। ব্যাপারটা অর্ক কীভাবে নেবে সেটা নিয়ে মাথা ঘামায় না। এই লোকের কাছে থেকে যত দূরত্ব থাকা যায় ততই ভালো। ও মামা, তোমার আপারে চা দাও, আদা চিনি বেশি করে দিবা, যেন খেয়ে মাথা ব্যথা কমে। এসব মানুষ নিয়ে রাস্তায় নামাটা বিপজ্জনক। আমি তোমাকে বলেছি আমার সাথে আসতে, আমাকে নিয়ে কলেজে আসা যাওয়া কথা তুমি বলেছ দাদাধানীকে। আমি একা একাই চলতে পারি, তোমার সাথে থাকা দরকার নেই। অর্ক রেগে গেলেও কিছু বলে না, আসলে বলার মতো কিছু আর অবশিষ্ট নেই। একটা লম্বা নিঃশ্বাস ফেলে বেলির দিকে তাকিয়ে বলল, আমাকে তুমি সাথে পাবে এই আশাও করো না। সারা জীবন যাতে একা একা চলতে পারো সেই রাস্তা ক্লিয়ার করছি। মনে আছে তো দাদাজান কি বলেছিল, যে তোমার পড়াশোনা বাইরে আসা সব বন্ধ। ছোট বাবাও সেটা মেনে নিয়েছিল। আমি ছিলাম বলে সুযোগ পেয়েছো পড়াশোনা কন্টিনিউ করার। জীবনে যদি আসলে কিছু করতে চাও, ওই কয়েদের থেকে পচে মরার চাইতে কিছুদিন আমাকে এভাবে সহ্য করে নাও। এরপর আমার ছায়া নাক পাশেও তোমার উপস্থিতিকে সহ্য করব না। রিমেম্বার দ্যাট। অর্ক উঠে যাওয়ার আগে বেলিকে চা শেষ করতে বলে। বেলি না করার কথা বলতে গিয়েও ওর চেহারার দিকে তাকিয়ে আর সাহস পায় না চা খেতে। আস্তে আস্তে করে হেঁটে বাইকের কাছে যেয়ে দাঁড়ায়। এবার না চাইতো অর্ধেক কাঁধে ভর দিয়ে বাইকে উঠতে হয়, কারণ পায়ে ব্যথা আসলে বেশি লেগেছিল। বাইক স্টার্ট দেওয়ার আগে অর্ক বেলির হাতটা টেনে নিয়ে নিজের পেটের ওপর রাখে, তারপর গম্ভীর সুরে বলে, এবার হাত সরালে ধাক্কা দিয়ে ফেলে দেবো রাস্তায়, মনে থাকে যেন।
ধমক দিয়ে বলার কি আছে? ভালো মুখে কথা বলতে পারেন না? যে যেমন ভাষা বোঝে তাকে সেই ভাষাতে বোঝাতে হয়। এই বলে অর্ঘ বাইকে স্টার্ট করে। বাকি পথটা বেলির হাতে এক মুহূর্ত যেন সরতে পারেনি। যখন হাত সরাবার চেষ্টা করেছে অর্ঘ স্পিড এত বাড়িয়ে দিচ্ছিল যে না চাইতো বেলি আরও বেশি শক্ত করে তাকে আঁকড়ে ধরেছিল। দৈহিক এই নৈকট্য অল্প সময়ের জন্য হলো দুজনের মন মস্তিষ্ক যে এর কতটা সূক্ষ্ম অথচ সুস্পষ্ট প্রভাব ফেলেছিল তা শুধু ওরাই জানে। এই ব্যাখ্যাতীত অনুভূতি কোনো আরম্ভ না থাকলেও এর বিস্তীর্ণ যে ব্যাপক তা অস্বীকার করার সাধ্য নেই ওদের কারো। বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল গড়িয়ে গেল ওদের। বেলি এমন বেহাল অবস্থা দেখেও হাসনা কিছু বলে না, চুপ করে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে আয়েশা বেগম এসে অর্ঘ্যকে ধরেন। কিরে, তুই না বেলির সাথে ছিলি, তাহলে ওর এই অবস্থা হলো কিভাবে? এত ব্যথা কিভাবে পেল মেয়েটা? কারো ব্যথা পাওয়ার শখ থাকলে আমি কি করতে পারি মা? আজকে তো শুধু কাটা ছেঁড়া হয়েছে। কেউ আরও বেশি কিছু চাইলে বলতে বলো, সোজা ধরে নিয়ে ছাদ থেকে ফেলে দিতে আমার একটুও খারাপ লাগবে না। আয়েশা বেগম বেলিকে ধরে ছোপায় বসায়, বিরক্ত চেপে বলেন, আজকাল তো কথাবার্তা শুনলে মনে হয় না জন্মের পর তোকে মুখে মধু দিয়েছি। মধু না দিয়ে বিষ দিলে বোধহয় বেশি ভালো হতো, তাহলে অন্তত নিজেকে আপদ মনে হতো না কারো জীবনে। অর্ঘ্য বেলির দিকে তাকে কথাটা বলে হনহনিয়ে ভিতরে চলে যায়। বেলি, কি হয়েছে বলো তো? এত জোরে ব্যথা পেয়েছো কিভাবে? আর অর্ঘ্য এত রেগে আছে কেন? বাইক থেকে পড়ে গিয়েছিলাম বড় মা, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। কি? অর্ঘ্য থাকতে তুই বললি কিভাবে? বেলি আয়েশা বেগমের হাত ধরে আস্তে করে উঠে দাঁড়ায়, তারপর জোর করে মুখে হাসি টেনে বলে, দোষ আমার ছিল, তাই ব্যথা পেয়েছি। আমি ঘরে যে একটু বিশ্রাম নেই, দেখবে কিছুক্ষণ পরে ব্যথা কমে যাবে। বেলির মুখে দিকে তাকিয়ে আয়েশা বেগম আর কথা বাড়ান না, ওকে ধরে রুমে নিয়ে যান। রাতের খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। আব্দুর রহমান বেনির দিকে তাকিয়ে বলে, আজকে নাকি আকাম করছো? তা হাত পা ভাঙার শখ থাকলে কষ্ট করে বাইরে যা দরকার কি? ঘরে কি লাঠি কম আছে নাকি? বুড়োর কথা শুনে অর্ঘ্য মুচকি হাসে, আর এটা দেখে বেলি মেজাজ আরও খারাপ হয়। কি একটা অবস্থা! একজন মানুষ ব্যথা পেয়েছে, তার কেউ সেটা নিয়ে মজা করছে। আসিফ, এখনও সময় আছে, মাইয়ারে সামলাও, না হইলে কোনো কুকাম যে আবার করবে সেটা ঠিক নাই। আসিফ সাহেব অনেক চুপচাপ হয়ে গেছে আগের থেকে, বিশেষ করে বেলির ব্যাপারে তো একটা কথা তার মুখ থেকে বের হয় না। এটা যে বেলির কত রাত জাগা কষ্ট, কারণ সেটা শুধু ওই জানে। আব্বু, কিছু বলার আছে আপনার? থাকলে বলেন একবারে, এ তো যদি আপনার মন শান্ত হয়। আব্দুর রহমান খেকিয়ে ওঠে ছেলের এমন কথা শুনে। আমার বলা কোনো কথা কি তোমার কানে যায় না কখনো? তাহলে তো না নিজের আকাম কর্তা আর না মেয়েকে করতে দিতা। হাসনা আর আসিফ মাথা নিচু করে থাকে, আর কিছু যে করার নেই তাদের। এভাবে চুপ করে নিজের আত্মজা অপরাধের গ্লানি বয়ে বেড়াতে হবে বাকি জীবন। এদিকে অল্পভাষী মোহাইমের সাহেব এবার আর চুপ থাকতে পারল না, কিছুটা বিরক্ত নিয়ে বলো, আব্বা সবসময় এভাবে কথা না বললে কি নয়? সবাই খেতে বসেছে, একটু শান্তিতে তো চুপ করে খাই। হ্যাঁ, আমি কিছু বললেই তো দোষ হয়ে যায়। দোয়া করো যেন তাড়াতাড়ি মরে যায়, তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। আব্দুর রহমান রেগে গজগজ করতে থাকে। অর্ঘ্য আর চোখে তাকিয়ে দেখে বেলি মাথা নিচু করে একটার পর একটা লোকমা মুখে তুলছে। ওর যে খুব রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, সেটা অর্ঘ্য ভালো করে জানে। রেগে গেলে ও এভাবেই দ্রুত খাবার খায়, তারপরেই অনর্থ বাদে। অর্ঘ্যের ভাবনা সত্যি হয়ে সময় লাগলো না, বেলির গলার খাবার আটকে যায়। ও জোরে জোরে কাশতে থাকে। আয়েশা বেগম এসে ওর পিঠে চাপড়াতে থাকে। পানি দিতে চাইলে বেলি মাথা নেড়ে না করে। কাশির দমকে ওর চেহারা লাল হয়ে যাচ্ছে। অর্ঘ্য খাবার শেষ না করে উঠে যায়। গ্লাসে পানি ঢেলে কিছুটা খেয়ে যাওয়ার সময় ঠাস করে সেটি বেলির সামনে রেখে যায়। গ্লাস রাখার শব্দটা এত জোরে হয় যে বেলি চমকে ওঠে। আর এত কিছু সময়ের জন্য হলেও
ওর কাশি থেমে যায়। তারপর কোনো দিকে না তাকিয়ে বেলির গ্লাসে থাকা অবশিষ্ট পানিটুকু খেয়ে নেয়। এদিকে আয়েশা বেগম আর মোহাইমিন সাহেবের চোখে মুখে স্বস্তি ফুটে ওঠে, সাথে কিছুটা দুষ্টুমির হাসি। বাবা মা হিসেবে দুজনের প্রত্যাশা যেন একটা নতুন পলক যুক্ত হয়। রাতে হাসনা রান্না করে কিছু কাজ করছিল, এমন সময় অর্ঘ্যকে আসতে দেখে বলেন, কিরে বাপ, এই সময় রান্নাঘরে কিছু লাগবে? কফি খাবো ছোটো মা, মাথা ধরেছে। এখন কফি খেলে তো রাতে ঘুম আসবে না, তার চাইতে বরং এক গ্লাস দুধ দেই, খেয়ে চুপ করে শুয়ে থাক। অর্ঘ্য ফ্রিজ খুলে দুধ আর বোতল বের করে, তারপর চুলায় পাতিল বসে দুধ দিয়ে বলে, কফি না খেলে এখন চলবে না, তুমি যাও, কফি আমি বানিয়ে নিচ্ছি। সে কি কথা, আমি থাকতে তুই কেন বানাবি? তুই ঘরে যা, আমি কফি নিয়ে আসছি। অর্ঘ্য কফির কৌটা খুলে হাসতে হাসতে বলে, সারাক্ষণ এভাবে রান্না করে থাকলে তোমার জামাই দেখবে কার পল্লায় যেন পড়বে। এমনিতেও আজকাল তার মেজাজ মর্জি ভালো ঠেকছে না। হাসনা ওর কথা শুনে না হেসে পারে না। এই ছেলের মুখে কিছু আটকা না। যা পাগল, কী যে আবল তাবল বলিস। আবল তাবল না, দেখো কোন দিন জানি কি কাহিনী করে, তখন আবার আমাকে বলো না যে আমি সাবধান করিনি। হাসনা কফি বানাতে চাইলে অর্ঘ্য তার হাত ধরে রান্নাঘর থেকে জোর করে বাহিরে পাঠালো। মেকি রাগ দেখিয়ে বলো, যেন এখন আর এখানে না আসা। ও যখন গরম দুধ কিছুটা ঠান্ডা করে তাতে হলুদ মিশিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল, তা দূর থেকে দেখে হাসনা আঁচলে চোখ মোছে। মনের টান মুখের কথা মুছে যায় না, সেটা এক পলকে কে বোঝাবে? বুঝ দেবার সাধ্য যার ছিল সে নিজেই তো অবুঝ হয়ে বসে আছে। কে জানে কখন এদের মাঝে সব ঠিক হবে, আদৌ হবে কি না। নদীর দুই কূলের মতো তো সমান্তরালের আছে, তবে দূরত্ব নিয়ে। মোহনা কি কখনো মিলাবে এদের অনুভূতির স্রোত? বেলি সারা শরীর ব্যথা, কয়েকবার ভেবেছে মায়ের কাছে যে বলবে মেডিসিন দিতে, কিন্তু কি এক অভিমান ওর পায়ে অদৃশ্য শেকল দিয়ে রেখেছে। কেন যাবে ও? কই বাবা মা তো ওর সাথে ঠিকমতো কথা বলে না। ওর এত ব্যথা পেয়েছে যেন বাবা এসে মাথা হাত বুলিয়ে আদর করেনি। আদর করা তো দূর, একবার প্রশ্ন করেনি ওর কেমন লাগছে জানতে চেয়ে। ওদিকে মা এক গ্লাস গরম দুধ এনে দিয়ে বলেনি খেয়ে নিতে। ভুলবশত করা একটা অপরাধ যে ওকে বাবা মা থেকে অনেক দূরে সরিয়ে দেবে, এটা জানলে বেলি মরে গেল এই দিনকে নিমন্ত্রণ করতো না। জন্মসূত্রে আপন মানুষগুলো যখন মুখ ফিরে নিচ্ছে, তখন শিকড়হীন এই সম্পর্কে ওকে জানাতো যে নিজের অস্তিত্ব, তবে অধিকার দিতে অস্বীকার করে। কি এক প্রহেলিকা আটকে গেছে বেলি। না এর প্রতি ওর কোনো মোহ আছে, আর না এর থেকে মুক্তি। যা আছে তার কুল কিনার বেলি নিজেও করতে পারছে না। এই অনাকাঙ্ক্ষিত বন্ধন ওকে স্বাধীনতা তো দিয়েছে, তবে অদৃশ্য সত্য দিয়েছে। এই সত্যের প্রকাশ নেই, তবে এর থেকে নিস্তারও নেই। বেলির চোখ থেকে গড়িয়ে পড়া নোনা জল মুছে আলতো করে বিছানার পাশে ড্রয়ার থেকে একটা ছবি ফ্রেম বের করে, সাথে আধপোড়া একটা কাগজ। খুব গোপনে, অথচ কত যত্নে না জানি এগুলো ও নিজের কাছে রেখেছে। ছবিটা বেলি আর অর্ঘ্যের বিয়ের একমাত্র স্মৃতি যা অবশিষ্ট রয়েছে, আর বাকি সব অর্ঘ্য নিজের হাতেই নষ্ট করেছে। চিঠি আর ডায়েরি পোড়া কাগজগুলোতে বেলি হাত বুলায়। ও নিজেও জানে না যে সম্পর্ককে ও স্বীকার করে না মন থেকে, তার স্মৃতিচিহ্ন কেন আলগে রাখছে, কেন প্রতি রাতে ঘুমাবার আগে একবার হলেও এগুলোর হাত বুলাতে হয়, কেন অপ্রয়োজনীয় জিনিস ভেবে এগুলিকে ছুঁড়ে ফেলতে পারে না। ছবিতে বেলি আর অর্ঘ্যের দুজনে মুখ দেখে বোঝা যাচ্ছে এই অসম সম্পর্কের নিশ্চয়তা পরিণতি কি হতে পারে। বেলি ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় অর্ঘ্যের মুখে। ভাবতে থাকে এই মানুষটা ওকে অধিকার শূন্য করে গত 2 মাস ধরে কিভাবে আলগে রাখছে। হ্যাঁ, ওদের বিয়ে 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে রহমান মঞ্জিলে অনেক কিছু পাল্টেছে। খুব করে চেনা সম্পর্ক নতুন মেরুকরণ হয়েছে, তবে একটা জিনিস অপরিবর্তিত রয়েছে, আর সেটা হলো বেলি আর অর্ঘ্যের অদ্ভুত অবহেলা। এমনিতে তো মানুষটা ওর প্রতি সব দায়িত্ব পালন করছে, অথচ কি নিখুঁত অবহেলার
পর্সা সাজিয়ে দেখাচ্ছে প্রতিটি মুহূর্তে। বেলি তো জানার প্রয়াস করেছে ওর সম্পর্কে, বুঝতে চেয়েছে অর্ঘ্যের উপলব্ধি গভীরতাকে। তবে ওর সব চেষ্টা অঙ্কুরে বিনষ্ট হয়েছে। অর্ঘ্য নিজের চারপাশে এক অদৃশ্য পরিবেষ্টন তৈরি করেছে যা অতিক্রম করার সাধ্য ওর নেই। বেলি চললেও নিজের উন্মুক্ত করার সাহস ফিরে পায় না, আর শুধু বোঝে অর্ঘ্যের অনুভূতির দোরগোড়ায় এসে সেখানেই ওর প্রবেশাধিকারে অনুমতি নেই। কি ভয়ানক ছিল সেই রাত, যা স্মৃতি আজও বেলার সমগ্র সত্যকে নাড়িয়ে দেয়। সেই রাতে প্রতিটা মুহূর্ত এখনও বেলার মস্তিষ্ক উজ্জ্বল হয়ে আছে। এ যেন এক জ্বলন্ত মশাল যার বহ্নিশিখা ওকে নিরন্তর পোড়ায়। হাসপাতাল থেকে লাজুক অবস্থায় জোর করে অর্ঘ্য বাসায় ফিরে আসে। কারো নিষেধ মানে না, পরিবারের সবাইকে জড়ো করে ঘোষণা দেয় নিজের সিদ্ধান্ত। আজ এই মুহূর্তে থেকে রহমান মঞ্জিলে অর্ঘ্য এবং বেলা বদলে যাওয়ার সম্পর্কের নতুন সূচনা নয়, বরং দাফন হবে। অনাকাঙ্ক্ষিত এই সম্পর্কের জের ধরে পুরো পরিবারের শান্তি বিনষ্ট হতে দেব না আমি। না আমি বেলাকে আমার স্ত্রীর অধিকার দেব, আর না আমি নিজেকে ওর দ্বারস্থ করব কোনো দয়া ভিক্ষা করে। এত বছর ধরে যেভাবে সব চলে এসেছে সেভাবেই চলবে। কেউ বেলাকে ফোর্স করবে না আমার সাথে জড়াবার জন্য। চরম অসুস্থ অবস্থায় অর্ঘ্যের এমন ঘোষণা শুনে সবাই থমকে যায়। বেশ বুঝতে পারে এই ঝড় এত সহজ থামবার নয়। আব্দুর রহমান বাধা দিয়ে বলে, কি বলিস দাদুভাই, এটা কি করে সম্ভব? যেভাবেই হোক বেলা তোর বিয়ে করাবো, তোর প্রতি ওর দায়িত্ব ওকে পালন করতে হবে, এটা থেকে ও ছাড় পাবে না, অন্তত আমি বেঁচে থাকা পর্যন্ত না। সরি দাদাজান, এমন কিছুই হবে না। ইনফ্যাক্ট আমি এমনটা হতে দেব না। আজ অবধি তোমার যা বলেছ আমি তো সব শুনেছি। কখনই তোমাদের সিদ্ধান্তের আগে নিজের ইচ্ছের কথা ভাবিনি, কিন্তু বেলির সাথে আমার সম্পর্কর পরিণতি আমি নিজেই নির্ধারণ করব। ওর লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব আমি পালন করব, কিন্তু এই সত্ত্বে যে আমার জীবনে ওর কোনো ভূমিকা থাকবে না। আজকের পর থেকে না তো বেলি আমার ঘরে প্রবেশ অনুমতি পাবে, আর না আমার সাথে নিজেকে কোনো লোক দেখানোর সম্পর্ক জড়াবে। ও স্বাধীনতা চেয়েছিল, তাই পাবে। যতটুকু চেয়েছে তার চেয়ে বেশি পাবে। শুধু আমাকে যার ভুল যেন না করে, কারণ আমাকে পাওয়া এই এক জীবনে বেলির জন্য অসম্ভব। অতীতে বলা অর্ঘ্যের এই কথাগুলো তপ্ত সীসার মতো বেলির শ্রবণেন্দ্রিয় আঘাত করে প্রতিদিন। এমন না যে অর্ঘ্যকে এই ভালোবাসে, তবে কোথাও তো একটা অদেখা দায়বদ্ধতা তৈরি হয়েছে। খুব সূক্ষ্মভাবে তা বেলিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলছে। না চাইতো যেন ওই এই মানুষটাকে নিয়ে ভাবছে, রাগ ক্ষোভ এইসব কিছুকে ছাড়িয়ে এমন কিছু অনুভব করছে যা ব্যাখ্যা নেই। বেলি অর্ঘ্যের লেখা কাগজগুলো হাত বুলায়। জীবনে একটা সময় এই হস্তাক্ষরে ওকে এক অজানা আবেগ ডুবিয়েছিল। নিজের ভুলে ও ফিরোজকে এই আবেগে আশ্রয় ভেবেছিল। আর যখন মিথ্যা মোহের অবসান হয়েছে, তখন খড়কুটোর মতো ভেসে গেছে সব আকাঙ্ক্ষা আর সমীক্ষা। দরজা খোলার শব্দে বেলি দ্রুত ছবি আর কাগজগুলো লুকিয়ে ফেলে। একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে দেখে অর্ঘ্য দাঁড়িয়ে আছে। ওর হাতে ধরা দুধের গ্লাস। পেন কিলার খেলে সামরিক রিফিল হয়, তাই এগুলো না খাওয়াই বেটার। এটা হলুদ দেওয়া দুধ, খেয়ে নাও, ব্যথা কমে যাবে। গম্ভীর মুখে কথাগুলো বলে অর্ঘ্য গ্লাসটা এগিয়ে দেয়। তুমি কেন কষ্ট করে নিজে এসেছো? আমার ব্যথা হচ্ছে না। ব্যথা হচ্ছে কি হচ্ছে না সেই সার্টিফিকেট তো চাইতে আসিনি। যা বলছি তাই করো। ফিনিশ ইট রাইট নাও। বেলি জানে অর্ঘ্য ওর সাথে ভালো করে কথা বলবে না আর কখনো। তবে আজকাল না চাইতেও খারাপ লাগে। মনে হয় এমনটা না হলে তো পারতো। মাথা নিচু করে মৃদুস্বরে বললে, রেখে যাও, আমি এখন খাবো না। অর্ঘ্য অসম্ভব রাগ লাগে এই ভেবে যে ওকে বলা বেলি প্রতিটা জবাবে শুরু হয় না দিয়ে। ও শক্ত করে বেলির হাত ধরে ধরে গ্লাসটার মুখের কাছে এনে বলে, না বলার অপশনটা আমি রাখিনি, শেষ করো। না হলে কি করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। বেলি চেষ্টা করে অর্ঘ্যের কাছে থেকে নিজেকে ছাড়াতে পারে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুধটুকু শেষ করে। এদিকে অর্ঘ্য রুম থেকে বের হয়ে গিয়েছে, আবার ফেরত এসে বলে, তোমার জন্য নতুন একটা কোচিংয়ের কথা বলছি। কাল থেকে সেখানে ক্লাস করতে যাবে। এরপর এক্সামে কম নাম্বার আসলে সোজা
দাদাজানের ঘর নিয়ে বসিয়ে রাখবো। স্যারা কি বোঝা আমার মাথায় আসে না। বারবার প্রশ্ন করলে ওনারা বিরক্ত হন। ঠোঁট কামড়ে মাথা নিচু করে মৃদু স্বরে জবাব দেয় বেলিয়ার। সেটা দেখে অগকে বুকের ভিতর তোলপাড় শুরু হয়। নিঃশ্বাস ভারী হয়ে আসে। মনে হয় যে বাকি সবটুকু ভুল ঠিক করে অঘটন ঘটাতে এই মেয়ে একদিন নির্ঘাত ওর মৃত্যুর কারণ হবে। তুমি আমাকে পড়া বুঝিয়ে দেবে? প্রমিস, আমি বিরক্ত করব না। অর্ঘ্য বেলির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর শীতল কণ্ঠে বলে, আগামীকাল সন্ধ্যা 7টা সব বই আর লেকচার শিট বের করে রাখবে। বেলি কিছু বলার আগে অর্ঘ্য ঘর থেকে বের হয়ে যায়। পিছনে রেখে যাওয়া অভিমান আর কৃতজ্ঞতাপূর্ণ একজোড়া চোখে নীরব আকুতি।